আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনায় বসেছি। বিষয়টা হচ্ছে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব, তিনি এমন কিছু কথা বলেছেন যা সারা ভারতবর্ষে এমনকি আন্তর্জাতিক মহলেও বিস্ময়ের সৃষ্টি করেছে এবং এই নিয়ে প্রবল আলোচনা চলছে। ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি, পুরোপুরি দেখতে পাচ্ছি। তো চন্দ্রচূড়ের যে বক্তব্য বাবরি মসজিদ নিয়ে, জ্ঞান বাবরি মসজিদ নিয়ে এবং 1991 সালে পাশ হওয়া যে ধর্মস্থান আইন ছিল, যে উপাসনালয় আইন ছিল, সেটা নিয়ে তিনি যেসব কথা বলেছেন। তো আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন জনাব সাবির আহমেদ, পাশে রয়েছেন। আপনারা জানেন তিনি একজন সমাজবিজ্ঞানী এবং গবেষক। আমার ডান দিকে রয়েছেন সৌমিত্র দস্তিদার, তিনি প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা। তো আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই সাবির সাহেবের কাছে যাব। আমি আপনাকে জিজ্ঞেস করব, চন্দ্রচূড় আমাদের মাননীয় প্রধান বিচারপতি এক্স, বর্তমানে এক্স, তিনি যে কথাগুলো বলেছেন বিশেষ করে বাবরি মসজিদ সম্পর্কে, সে রায়টা সম্পর্কে, এ বিষয়ে আপনার মতামত কি? অনেক ধন্যবাদ পূবের কলম ডিজিটালকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানো, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে সালাম এবং নমস্কার। আমাদের ভারতবর্ষে যে গণতন্ত্রের একটা ভিত্তি ছিল, তার মধ্যে এই জুডিশিয়ারির একটা বড় ভূমিকা ছিল। এই রায় নিয়ে আলোচনা করার আগে আমি এই বিষয়ে কয়েকটি কথা বলে দিতে চাই যে ভারতবর্ষে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এত একটা উচ্চ পর্যায়ে ছিল, এত স্ট্রং ছিল, যার ফলে মানুষের একটা আস্থা বিশ্বাসের জায়গা ছিল এই জুডিশিয়ারি। যখন আমরা দেখতে পেতাম তাদের বিশেষ করে বঞ্চিত, সংখ্যালঘু, নানা রকমভাবে পিছিয়ে পড়া বর্গের মানুষদের নানান অসুবিধার কথা আমরা দেখতে পেয়েছি যে জাজেসরা, সুপ্রিম কোর্টের জাজেসরা বিশেষ করে নানান বিষয়, তখন সমাজ মাধ্যমে এত বাড়াবাড়ি ছিল না, এমনকি কোনো কাগজে লিখলে বা পোস্ট কার্ডে কোনো বক্তব্য জানালে সুপ্রিম কোর্ট একটা দারুণ দায়িত্ববান রোল পালন করতেন। সেই জায়গা থেকে গত কয়েক বছরে এই জুডিশিয়ারির ভূমিকা, তারা যে নানান রকম এক পক্ষে এবং বায়াস জাজমেন্ট দিচ্ছে, তার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, এবং এই রায় তার একটি বড় উদাহরণ। জুডিশিয়ারি এতদিন পর্যন্ত সমাজের একটি, যদি আপনারা যারা জাজেস আছেন তারা দেখেন, মূলত উচ্চবর্গের মানুষদের একটা বড় দাপাদাপি, এবং চন্দ্রচূড়ের বাবাও কিন্তু ছিলেন, এবং এখনো এই সেক্টরটা মহিলা বর্জিত। সুপ্রিম কোর্টের আপনি জাজেস বেঞ্চেস দেখবেন, হাইকোর্টের, এখানে মহিলাদের যেমন নেই স্থান, এবং এরকম ভাবে মুসলমান পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, দলিত বা আদিবাসী, সুতরাং তারা সমাজ থেকে অনেকটা বিচ্যুত ভাবাবেগ এবং বর্তমান কারেন্ট রেজিমেন্টের দ্বারা নানান প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই যে কয়েকটা রায়, শুধুমাত্র অযোধ্যা রায় নয়, একদিকে চন্দ্রচূড়কে দেখলে মনে হবে খুবই প্রোগ্রেসিভ একটা জাজ, যে অনেকগুলো জাজ দিয়েছে যেগুলো আপাতভাবে মিডিল ক্লাস এগুলো সাপোর্ট করবে, কিন্তু একটা পিছিয়ে পড়া সম্প্রদায় তার সংক্রান্ত যে রায়গুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু একটা পক্ষপাত আছে। যেমন ভাবে আপনার কাশ্মীরের যে রায়টা বেরিয়েছে 370, সেখানেও তার, তিনি একটি প্রশ্ন করেছেন 370-কে কেন্দ্র করে। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলছি যে তার এই সংক্রান্ত রায়ের কিন্তু আমরা নানা রকম পক্ষপাত দেখতে পাচ্ছি। কেন, উনি বলেছিলেন যে 75 বছরেও এটাকে সমাধান করা গেল না, সেক্ষেত্রে কিন্তু উনি একটু তাড়াহুড়ো করলেন সব ব্যাপারে। 75 বছরে তো আমরা অন্য অনেক কিছু সমাধান করতে পারিনি, যেমন ভাবে দেশের আদিবাসী মানুষদের প্রতিনিধিত্বই হোক বা মুসলমানদের প্রতিনিধিত্বই হোক, পার্লামেন্ট থেকে শুরু করে সেই সব সমস্যার সমাধান আমরা এখনো করে উঠতে পারিনি। কিন্তু উনি তড়িঘড়ি বাবরি মসজিদ এবং 370 রায়ের ক্ষেত্রে একটা অতি তৎপরতা, যেটাকে খুব প্রোঅ্যাক্টিভ একটা রোল দেখতে পেয়েছি। এবার আমি রায়ের ক্ষেত্রে বলতে পারি যে রায়ের এই রায়টি আমি একটি টেক্সট অ্যানালিসিস করেছিলাম, যেটা আমার মনে হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলে। এতে শব্দ ছিল 3,34,032টি শব্দ। আমি এটা টেক্সট অ্যানালিসিস করেছিলাম, সফটওয়্যার দিয়ে আমরা আদি গবেষক এটা করি, এবং এতে দুটো জিনিস খুব স্পষ্ট হয়েছিল। একটা হচ্ছে যে মসজিদের কথা 1473 বার আলোচিত হয়েছে, এবং যেটা ওই রায়টা যারা পড়েছেন বা পড়ে দেখবেন,
কোথাও কিন্তু বলা হচ্ছে না যে এইটা একটা মন্দিরের উপর ভেঙে একটা স্ট্রাকচারের কথা বলা হয়েছে। কিন্তু এবং তিনি এখন অস্বীকার করছেন, কিন্তু এই রায়ের পরে বলেছিলেন যে আমি এই দিন প্রার্থনা করেছিলাম। একটা জাজ যখন সে জুডিশিয়ারিতে বসে, সে কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্ম পালন করতে পারে, কিন্তু তার ঈশ্বরের কথা শুনে একটি রায় দেবেন, এইটা কখনো হতে পারে না। এবং এর সঙ্গে তার পক্ষপাতমূলক তিনি রায়ে যায় লিখেছেন, এবং রায় যেহেতু কোনো সিঙ্গেল আথার নেই, কিন্তু তার রায় লেখার ধরন, তার ইংরেজির ব্যবহার, কেন আমরা জানি তার তিনি কিন্তু প্রচন্ড কথাবার্তার একটা তার স্মার্টনেস আছে, বাগ্মিতা আছে, তার ফলে তিনি অনেককে মোহিত করে ফেলেন, কিন্তু যুক্তির দিক থেকে কিন্তু রায় সেই কথা বলেনি, কেননা তিনি ক্রমশ টেনে নিয়ে গেছেন। এবং আরেকটি যে আইনি পরিভাষা ছিল, তাতে কিন্তু বারবার যে বাদী দখল আদালত, মানে এটা একটা কনফ্লিক্ট যেটাকে সহজে এটা সমাধান করা যায় না, এই কথা কিন্তু সেখানে উঠে এসছে। তো এই খুঁটিয়ে দেখার না, উনি প্রার্থনার কথা প্রার্থনা সেটা একটু বলুন, কারণ অনেকে ভুলে গেছে। হ্যাঁ, আপনারা এইটা কেন পাবলিক মেমোরি সত্যিই শর্ট, সেই কারণে এই কথা প্রসঙ্গ আপনাদেরকে বলতে হবে। তিনি এই কথা দুটো ক্ষেত্রে, তার মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে ব্যক্তিগত স্তরে, কিন্তু যখন জুডিশিয়ারিতে থাকে তার ধর্ম মত কোনো রায়ে প্রতিফলিত হতে পারে না, এটা স্পষ্ট। এবং তিনি একটি নক্কারজনক কাজ করেছেন বলাটাই ভালো। আমি আশা করি এটা আদালত অবমাননা হবে না, কেননা তিনি এখন প্রাক্তন এবং তিনি নীতি নৈতিকতার কথা অনেক শুনিয়েছেন চেয়ারে বসে, কিন্তু নিজে কতগুলো নীতি নৈতিকতাকে ভেঙে ফেলেছেন তার কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দেব। তার মধ্যে এইটা যে এই জাজ এই রায় দেওয়ার সময় তিনি বলেছেন আমি সকালে প্রার্থনা করেছিলাম ঈশ্বরের কাছে যে এর একটা, এবং তিনি একটা এরকম একটা ইনভিজিবল কোনো কণ্ঠস্বর ঈশ্বরের শুনতে পেরেছিলেন। আমরা জানি না এরকম ভাবে তিনি একটা স্পিরিচুয়াল লিডার কিনা, যে তার ফলে তার সাথে ঈশ্বরের এই যোগাযোগ থাকবে এবং তিনি একটা ধর্ম সম্প্রদায়ের উপকারী হবে এরকম একটি রায় দিতে পারবেন, অথচ রায়ের ডকুমেন্টসে কোথাও বলা নেই যে এইটা একটি ধর্মীয় কাঠামো ছিল, এবং খুব স্পেসিফিক্যালি এটা যে রামের জন্মস্থান, এই ব্যাপারে কোনো রকমের তথ্য ছাড়াই একেবারে শেষে রায় দেওয়া হচ্ছে যে এখানে রাম মন্দির হতে পারে। এবং এইটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল এক্সিকিউটিভদের একটা কথার প্রতিধ্বনি শুনতে পেলাম। উনি এটাকে ডিফেন্ড করার সময় বারবার বলে যে আই এম নট দ্য অপোজিশন লিডার। আপনাকে অপোজিশন লিডার খেতে বলেছে, ন্যায়ের বাণী আপনাকে তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেরকম ভাবে এত নীতি নৈতিকতার কথা বলেছেন। দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ আমার মনে হয় দর্শকদের বলা উচিত, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে যে কোনো ধর্ম পালন করতে পারি, কিন্তু আমাদেরকে সবসময় জুডিশিয়ারি একটা সেপারেশন অফ পাওয়ার উইথ পলিটিক্যাল এক্সিকিউটিভ রাখা আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা আমরা সবসময় দেখেছি। কিন্তু তিনি এটি বেশ ঘটা করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে বাড়িতে পূজার অনুষ্ঠানে ডেকে এবং সেই ছবি প্রকাশ্যে এনে যে প্রচারটা করেছিলেন, তা থেকে তার মনের যে একটা ধিক প্রবণতা আছে যে হিন্দুত্ববাদ ফোর্স আমরা, সেটাও জুডিশিয়ারি দোরগোড়ায় পৌঁছে গেছে। সুতরাং এইটা রোগটা আসলে আমাদেরকে নির্মূল করতে হবে, যে সেটা এক্সিকিউটিভ পাওয়ার হোক, জুডিশিয়ারি এত বড় একটা স্ট্রং অটোনমাস জুডিশিয়ারি ছিল। আপনারা জানেন, আমি উল্লেখ করতে চাই যে তথ্যের অধিকারের আইন হোক, শিক্ষার অধিকারের আইন হোক, এমনকি ভোপাল গ্যাস ট্র্যাজেডির পর সুপ্রিম কোর্ট নিজে সুমোটো হস্তক্ষেপ করে গরিব মানুষরা যাতে বিচার পায় তার ব্যবস্থা করেছিলেন। আমরা কিন্তু তার ছিটেফোঁটাও এখন দেখতে পাই না। এখন বরঞ্চ দেখতে পাই যে তারা একটা পলিটিক্যাল এক্সিকিউটিভের একটা ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য একটা হাত কাজ করে এই ধরনের। এক্ষেত্রে আমাদের রাজ্যেও সেই ঘটনা ঘটছে। আমি শুধু উল্লেখ করতে চাই যে রাজ্যের ওবিসি রিজার্ভেশনকে স্থগিতাদেশ দেওয়ার জন্য আমরা একই ধরনের প্রতিনিধিত্ব, একই ধরনের রিফ্লেকশন পাই। তার কারণ সুপ্রিম কোর্ট এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে, তার ফলে এটা। আচ্ছা, আমরা সে কথার পরে আসছি, কিন্তু আপনার আলোচনা শুনে আমার একটা কথা মনে হচ্ছে যে হাইকোর্টের অনেক জাজ এবং সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি আগে খবর কাগজ পড়তেন না। তারা বলতেন যে খবর কাগজ পড়লে আমরা প্রভাবিত হয়ে যেতে পারি সেই সাংবাদিকের বা সেই মিডিয়ার যে মনোভাব, তার দ্বারা সেখানে একটা নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা করতেন। কিন্তু আজকের দিনে বোধহয় সেটা আর নেই। তো যাই হোক, আমি এখন আসছি সৌমিত্র দস্তিদার, বিখ্যাত তথ্যচিত্র নির্মাণ, তার দিকে। যে চন্দ্রচূড় যে বলেছেন যে আমরা এই জন্য রায়টা দিয়েছি, যদিও রায়তে সে কথা লেখা নেই, তিনি এখন লাগাতার তিনি ইন্টারভিউ দিচ্ছেন।
তার একটা বই প্রকাশিত হয়েছে বা হবে, তো সেটার প্রমোশনের জন্য তিনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন। নিউজ লন্ড্রিকে দিয়েছেন, নিউজ আ মিনিটকে দিয়েছেন, এবং BBC শ্রীনিবাসন বিবিসিকে দিয়েছেন, এবং শ্রীনিবাসন জৈন ইন্টারভিউগুলো নিয়েছে নিউজ লন্ড্রির তরফ থেকে, এবং খুব ভালো ইন্টারভিউ নিয়েছে। এবং তাতে কিন্তু চন্দ্রচূড় স্পষ্ট করে বলেছেন যে আসলে রায়টা তো বাবরি মসজিদ বানানোটাই ছিল অবৈধ। মানে 500 বছর আগে বা কত বছর আগে, ঠিক হিসাবটা মনে নেই, যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। মীর বাকি বলে বাবরের একজন সেনাপতি, তিনি এই বাবরি মসজিদ তৈরি করেছিলেন, সেটা আপনি জানেন। এবং মীর বাকি তার ফলক সেখানে লাগানো ছিল, কিন্তু বাবর নিজে কখনো অযোধ্যায় এসেছিলেন কিনা সে বিষয়ে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তো কিন্তু ওর নাম ছিল বাবরি মসজিদ। তো বাবরি মসজিদ তিনি বলছেন চন্দ্রচূড় যে একটা কাঠামো, তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার উপরে বাবরি মসজিদ তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, যদি আমরা এখানে খুঁড়তে আরম্ভ করি, অর্থাৎ পূবের কলম ডিজিটাল দপ্তরের নিচে, তাহলে আমরা পরিত্যক্ত কোনো কাঠামো পেতে পারি। কাঠামো থাকাটা বড় কথা না, হাজার হাজার বছর ধরে এই জমি এখানে রয়েছে। তো তিনি বলছেন যে কাঠামো ছিল, তো আপনি কী করে জানলেন যে ওটা রাম জন্মভূমি ছিল, মন্দির ছিল? তিনি বলছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে, কিন্তু এটা উনি একটা ভুল তথ্য মানুষকে দিতে চাইছেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্যে একথা কখনোই বলেনি যে কোনো মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল, বাবরি মসজিদ, কখনোই বলেনি। এবং তাতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সেখানে একটা পুরাতন কাঠামো পাওয়া গেছে, সেটা যে মন্দিরেরই ছিল সে সম্পর্কে একটি কথাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে কিন্তু বলা নেই। কিন্তু সেটাই তিনি জোর করে চাপিয়ে দিতে চাচ্ছেন না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট তাতে যদি থাকে, তাহলে আস্থার তো কোনো প্রশ্ন ছিল না। আমরা আস্থার ভিত্তিতে দিচ্ছি, মানুষের আস্থা, হিন্দু যারা আছেন তাদের আস্থার ভিত্তিতে দিচ্ছি, যারা এটাকে সমর্থন করেন যে ওখানে রাম মন্দির হোক, তাদের আস্থার ভিত্তিতে আমরা এই রায় দিচ্ছি। তা দিতে পারতেন, যেখানে রাম মন্দির ছিল আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া বলছে, তার ভিত্তিতে আমরা বলছি যে এখানে আবার রাম মন্দির হবে। কিন্তু আস্থার কথা তাহলে মানে আনারই দরকার ছিল না। তো এই যে সমগ্র তার বক্তব্য, এরপর আপনার কমেন্ট কি? দেখুন, প্রথম কথা হচ্ছে সাবির আহমেদ এখানে অনেকটাই প্রেক্ষিতটাকে স্পষ্ট করে দিয়েছেন। আমি খুব একটা সংযোজন করার জায়গাটা নেই, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমার 2-3টে প্রশ্ন আছে, যেটা আপনি এবং তুমি এবং সাবির অলরেডি বলেছে, যে আগের বিচার ব্যবস্থা আর আজকের যে বিচার ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। যেমন ও বলল যে ওই ভোপাল গ্যাস ট্র্যাজেডিকে নিয়ে সুমোটো করেছিল সুপ্রিম কোর্ট নিজে থেকে, তো ওটা তো যদি আমি বাদও দিই, হাইকোর্টের রায়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী পর্যন্ত পদত্যাগ করেছিলেন। এখন যারা আছেন আমাদের শাসকেরা তো উঠতে বসতে গান্ধী পরিবার কত খারাপ, শ্রীমতী গান্ধী কত অন্যায় করেছেন, নেহেরু কি ভুল করেছিল, সেটা নিয়ে তারা তো দিস্তা দিস্তা কাগজ কলম খরচ করেন, কিন্তু তারা এটা বলেন না যে একটা সামান্য রায়, সামান্য এই কারণে বলছি যে তিনি অনেক চেষ্টা করে ওটাকে ম্যানিপুলেট করতে পারতেন, অন্যান্য অনেক কিছু করতে পারতেন, না করে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। এক, দ্বিতীয়, দেখুন আপনারা তোমরা যেটা বলছো সেটা ঠিক, যে এই রামলালা এবং রামের কাছে উনি বসেছিলেন, হ্যাঁ, এখন এইটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে করা যায় না, এইটাই হচ্ছে সংবিধান বিরোধী একটা কাজ। এখন উনি চলে গেছেন, কিন্তু যারা ভবিষ্যতেও আসবে তারা একই কাজ করলে আমি অন্তত অবাক হব না। এই কারণে, তার কারণ হচ্ছে এই গোটা একটা নেক্সাস তৈরি করা হচ্ছে, আমাদের স্টেটটাকে একটা অলিগার্ক স্টেট তৈরি করা হচ্ছে, যেখানে হচ্ছে একমাত্রিকই সব কিছু হবে। হিন্দু ধর্মেরও কিন্তু অজস্র মাত্রা আছে, অজস্র শেড আছে, হ্যাঁ, শুধুই কিন্তু একমাত্রিক রামকে অন্যান্য দেবতাই হচ্ছে আমাদের ডমিনেট করবে, আমাদের ধর্মকে ডমিনেট করবে, সেটা কিন্তু কোনোদিনই আমাদের সাধারণ ঘেটু, মনসা, শেতলা এই জায়গাগুলোকে তো সরিয়েই দেওয়া হচ্ছে। ফলে এই যে উনি বলছেন যে প্রার্থনা জন্য বসলেন, সেটা আমি বা সাবির কেন, আমার তো মনে আছে একটি জায়গায়, সেটা হচ্ছে প্রাক্তন প্রধান বিচারপতি মিস্টার নরিমান এটাকে নিয়ে খুব মানে বিরক্ত হয়ে উনি একটা এই স্টেটমেন্টই দিয়েছিলেন, যে স্টেটমেন্টটা হচ্ছে যে একজন প্রধান বিচারপতি বা একজন বিচারপতি
কখনো তার নিজের ধর্মের জন্য সে যুক্তির জায়গায় নিজের ধর্মকে বসাতে পারেন না। এক, দ্বিতীয় হচ্ছে দেখুন আমাদের বলছে না একটা নেক্সাস কেমন তৈরি করা হচ্ছে, পুরাণের অনেক গাল গল্পকে আমাদের ইতিহাস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটার সঙ্গে আমার এইটাই লিঙ্ক আছে যে আমি ওনার কাছে প্রার্থনা করলাম, উনি এসে আমাকে বললেন আর কি। এইটা একটা গোটা জায়গাটাকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যেন ইতিহাসটাকে পেছনে চলে যায়। এই গাল গল্পগুলো পুরাণ ভিত্তিক যে গাল গল্পগুলো সেগুলো হলে সত্য হয়। তৃতীয় দেখুন আমাদের সংবিধানে যেমন ও বললো যে 91 সালে বোধহয় একটা রায় আছে যে যে কাঠামোগুলো আছে আইন হয়ে গেছে, সেইটা ভাঙাটা কারা ভাঙছে? যারা আজকে রাষ্ট্রের কথা বলছে, যারা অঙ্কের কথা বলছে, তারা কিন্তু এই আইনগুলো ভাঙছে। সংবিধান যারা রক্ষা করার কথা তারাই কিন্তু একের পর এক এই জায়গাগুলো ভাঙছে। আচ্ছা, আর একটা জিনিস আমার বলুন, এটা আমার মনে হয় যে আপনারা তোমরা সবাই একমত হবে, যারা শুনছেন তারাও নিশ্চয়ই একমতই হবেন, যে 100 বছর হয়ে গেলেই সেটা একটা হেরিটেজ হয়। সেই হেরিটেজকে কিন্তু সে হিন্দুর হোক কি মুসলমানের হোক কি খ্রিস্টানের হোক কি বৌদ্ধের হোক, সেটা কিন্তু আমরা ভাঙতে পারি না। একটা আইন হয়েছে, এমনিতে একটা চিরাচরিত জায়গায় আছে যে হেরিটেজকে কখনো আমরা ভাঙতে পারি না আর কি। হ্যাঁ, ভাঙতে যে পারি না এটা কিন্তু শুধু ভেঙার পরে যেটা শুধু যে রোষ, শুধু যে যন্ত্রণা, শুধু যে শোক মুসলমান সম্প্রদায়েরই হয়েছে তাও কিন্তু না। দেখুন তারপরে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে কিন্তু যারা ঢাকঢোল পিটিয়ে রাম মন্দির করে একটা হাওয়া গরম করার চেষ্টা করেছিল, সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে কিন্তু উত্তরপ্রদেশে। ওই অযোধ্যার যে কেন্দ্র, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু হেরে গেছে। আপনি আমার প্রশ্ন করবেন যে চন্দ্রচূড়ের সাথে ভারতীয় জনতা পার্টির কি সম্পর্ক? ও সেটাও স্বামী অলরেডি বলেছে, তার বাড়িতে গণেশ পুজো হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী, তিনি তখন কিন্তু প্রধান বিচারপতি, তার বাড়িতে প্রধানমন্ত্রী রওনা হচ্ছেন। রামচন্দ্র গুহর একটা চমৎকার লেখা আছে, যদি আপনারা পারেন পড়বেন। রামচন্দ্র গুহ বলছেন যখন গান্ধীজি ভারতে এলেন দক্ষিণ আফ্রিকা থেকে, তিনি 1 বছর কিন্তু সারা দেশ গ্রামে গঞ্জে ঘুরেছিলেন। তিনি গরু গাড়িতে ঘুরেছিলেন, তিনি পায়ে হেঁটে ঘুরেছিলেন, আরো দাদা তখনকার দিনে নৌকাতে নদী পার হয়েছিলেন। কিন্তু ইনি কিন্তু প্রধান বিচারপতি হওয়ার পরে কিন্তু শুধু গান্ধীজি কিন্তু কোনো নির্দিষ্ট হিন্দু জায়গায় গেছিলেন তা কিন্তু না, একটা দুটো জায়গায় যেতেই পারে, সেটা তো কেন যাবো, আমার পেশার জিনিস আমি তো যাবো। কিন্তু তিনি কিন্তু হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সব জায়গায় গেছেন, গোটা দেশকে দেখেছেন, দেশের মানুষকে দেখেছেন। ইনি কি করলেন, এসেই উনি একটা বার্তা দিলেন, শুধু যে হিন্দু তীর্থস্থান বা হিন্দু যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গেলেন। সমস্যাটা কোথায় জানেন? আমাদের এখানে যেটা হচ্ছে, এই যে ধরুন আমি কথা বলে যাচ্ছি, এরপরেও দেখবেন সোশ্যাল মিডিয়াতে গালাগালি খেতে হবে, শুনতে হবে। সবচেয়ে যেটা করা হচ্ছে, একটা ভাববাদী আবহ তৈরি করা হচ্ছে যে আচ্ছা রামলালা কি করে পার্টি হয় এটা আমাকে বলেন তো, আমি জানি না, তাতে আমার বিচার ব্যবস্থার অবমাননা হবে কিনা আমি সেটাও বলতে পারবো না। কিন্তু আমার সাধারণ একটা বুদ্ধিতে আমার খুব প্রশ্ন যাচ্ছে, সেদিন থেকেই যাচ্ছে যে রামলালাও একটা পার্টি হয়ে গেলে, হিন্দুরা একদিকে মুসলমানরা একদিকে, রামলালাও তিনি পার্টি হলেন। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোই হচ্ছে যেটা দুশ্চিন্তার কারণ। এইটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক জায়গা, আমাদের যে সংবিধান, যে সংবিধানকে আমরা সত্যি খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং মানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বলে এতদিন আমরা গর্ব করতাম, কোথাও জানে এটা একটার পর একটা ঘটনা বলে যায়। শুধু চন্দ্রচূড়কে আপনার সামনে আনার দরকার নেই, আপনি অজস্র ঘটনা, সিলেবাস থেকে শুরু করে রাস্তার নাম পাল্টে দেওয়া, স্টেশনের নাম পাল্টে দেওয়া, এই যে যা ইচ্ছে করা, এবং সামান্য ক্রিকেটের পরেও কিন্তু ধর্মকে টেনে আনা হচ্ছে। আমি সামান্য এই কারণে বলছি, এটা কোন দেশ করছে, পাকিস্তান হেরেছে, ভারত জিতেছে, এটা তো আনন্দেরই কথা, আমার দেশ জিতলে আমি আনন্দ তো করবোই, সবচেয়ে বেশি আনন্দ করবো, কিন্তু তার সাথে ধর্মকে মেশানোর কোনো মানে হয় না। ক্রিকেটরা খেলেছে, তাদের ধন্যবাদ দেবো, কিন্তু সমস্যাটা হচ্ছে, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এই গোটা জায়গাটা একটা নেক্সাস তৈরি হচ্ছে, যে নেক্সাস আমাকে আতঙ্কে ফেলছে। দেখুন এই যদি আরো বলতে হয় সেটা বলাই যায়, কিন্তু সেটা আমার মনে হয় এখানে দীর্ঘ আলোচনা করার সময় হবে না, আর মানুষও বিরক্ত হবে যে যে কতক্ষণ আর এই রোগটা মুখে যাবে আর কি। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে আসলে রাম মন্দির নিয়ে, এবং আমি ঠিক রাম মন্দিরও বলবো না, এখন তো সেখানে রাম মন্দির হয়েছে, কিন্তু যখন বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ তো ভাঙা হয়েছে 1992 সালে, তো সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে
সুপ্রিম কোর্টে কল্যাণ সিং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো রকম ক্ষতি করা হবে না, যদি কর সেবা হয়ও, কিন্তু সেটা রাখা হয়নি। বিএসএফের একজন কমান্ডেন্ট বলেছিলেন যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করে দিতে পারতাম। কেউ সেই সেই বাবরি মসজিদকে ভাঙার সাহস করতে পারতো না, সে ভাঙা হয়েছে। কিন্তু কথা হচ্ছে ওই মামলাটা ছিল জমির মালিকানার উপর, জমির মালিকানাটা কার তার উপর রায় হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল সেটা এসে গেল আস্থার প্রশ্নে। এখন আবার যিনি রায়টা লিখেছিলেন সেই চন্দ্রচূড়জি তিনি বলছেন না আরেকটা জিনিস আছে, সেটা কি অন্তর্নিহিত ছিল রায়তে লিখেননি, সেটা ছিল যে একটা কাঠামো পাওয়া গেছিল এবং পুরাতত্ত্ব বিভাগ সে কথাটা কাঠামোটা কি বলছে, সে কাঠামো কিসের সেটা কি নেই, কিন্তু উনি বলছেন কাঠামো ছিল। উনি সমগ্র বিষয়টিকে একটা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছেন, সেটা এখন পানির মতন স্পষ্ট হয়ে গেছে, জলের মতন স্পষ্ট হয়ে গেছে। তো আমি এখন যে কথাটা বলতে চাই যে উনি তো রায়টা দিয়েছিলেন, তার ফলে আমাদের সারা ভারতবর্ষের অবস্থাই চেঞ্জ হয়ে গেছিল। আর মুসলিম পার্সোনাল ল বোর্ড যারা মুসলিম পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছিল বাবরি মসজিদ মামলায়, তো তারা একটা প্রতিশ্রুতি দিয়ে ফেলেছিল আগে থেকে যে সুপ্রিম কোর্ট বাবা যে কথা বলবে আমরা মেনে নেব। ওরা ভেবেছিল সুপ্রিম কোর্ট কখনোই আস্থার উপর করবে না, কেন রায় দেবে না, তারা জমির মালিকানা যে প্রমাণ যুক্তি তার উপর রায় দেবে। তারা তো ভাবতেই পারে না যে একটা আস্থার উপর, জনগণের আস্থার উপর, মেজরিটির আস্থার উপর রায় দেওয়া হবে। এটা তো ভারতবর্ষে এই প্রথম হলো, হয়তো আরও হবে, আস্থার উপর রায় হয়ে যাবে। তো এই যে কথাটা উনি বলছেন যে না একটা কাঠামো ছিল, তো এই বিষয়টা নিয়ে আপনার সংক্ষিপ্ত একটা মতামত। না, এই রায় অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করলো, যার ফলে এটাকে কাজে লাগিয়ে আপনারা আগেও আলোচনা করেছি যে দ্য প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট যেটা 1991-এর, তাতে কিন্তু খুব স্পষ্টভাবে বলা ছিল যে 1947-এর 15ই আগস্ট যে রিলিজিয়াস কাঠামোটা আছে সেইটাই থাকবে বজায়। আর একটা মসজিদের আমরা পরিকাঠামো দেখলাম, সেটা তো মসজিদ থাকবে। এই রায়ের ফলে যদি শিখদের থেকে গুরুদ্বারা সেটা গুরুদ্বারাই থাকবে, যদি মন্দির থাকে সেটা মন্দিরই থাকবে, তার ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। প্রথম প্রশ্নটা, একটা অন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অনেকগুলো অন্যায় করলেন উনি। হ্যাঁ, এটা একটা অন্যায় করলেন। একটা এটা যেমনভাবে 6ই ডিসেম্বর 1992 সাল ভারতবর্ষের ইতিহাসে, বিশেষ করে যে প্লুরালিস্টিক ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় আঘাত, এই রায় সেই আঘাতের শেষ পেরে, মানে যে ভারতবর্ষের বৈচিত্র্য। একটা কথা আপনার মনে রাখতে হবে যে ওই যে অ্যাক্টটা হয়েছিল, যে আইনটা হয়েছিল, তার থেকে বাবরি মসজিদকে বাদ দেওয়া হয়েছিল। বাবরি মসজিদ ছাড়া অন্যান্য মসজিদের ক্ষেত্রে বা অন্যান্য গুরুদ্বারার ক্ষেত্রে, মন্দিরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। কিন্তু একটা স্পিরিট ছিল যে আমাদের থাকবে এই ধরনের, এবং সেই কারণেই এতদিন ছিল। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে অনেকটা গেস এস্টিমেট বলে, মানে গেস করে আমি রায়টা দিলাম, সেইটা জুডিশিয়ারি বারবার কি বলে যে একটা ভুলের কারণে কেউ যাতে পানিশমেন্ট না পায় সেই জন্য এত রিগোরাস প্রসেস থাকে। কিন্তু এই ক্ষেত্রে এতটা ফ্লেক্সিবল, এতটা মন গড়া আস্থা, বিশ্বাস, আমার ফেথের উপর কেন চলে এলো, এইটা আমি একটাই বলবো যে এখন যদিও এএসআইও একেবারে প্রভাবিত একটা সংগঠন, যারা এরকমভাবে আমরা জ্ঞানব্যাপী নিয়ে পরে আলোচনা করবো নিশ্চয়ই, কিন্তু এই ক্ষেত্রেও তারাও কিন্তু স্পষ্টভাবে এটা একটা মন্দির ছিল বলেনি কোথাও। তারাও হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা আপনি বললেন যে স্ট্রাকচার ভারতবর্ষে যখন অন্যরা এসছেন এবং নানান জায়গায় একটা স্ট্রাকচারের উপর আরেকটা হবে, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে স্ট্রাকচারটা কি ছিল তার কোনো রকমের প্রমাণ ছাড়াই সেটাকে একটা ভাবাবেগকে ভর করে যে রায়টা দিলেন, এইটা আমার মনে হয় একটা বাজে দৃষ্টান্ত হলো। এবং এর প্রতিফলন আমরা ভারতবর্ষে অন্য অনেক ক্ষেত্রে দেখতে পাবো। এমনকি কলকাতার বহু পুরনো মসজিদে জলের যে ফোয়ারাটা আপনি কিছুদিন পর যদি বন্ধ হয়ে যায়, এটাকে শিবলিঙ্গ মনে হতে পারে। তাহলে কি আমরা প্রতিটা মসজিদকেই নাখোদা মসজিদ, সোরনা মসজিদে পুরোটাই যদি জলটা বন্ধ হয়ে কিছুদিন পড়ে থাকে, তাহলে কি আমরা ভাবাবেগের উপরে সমস্ত মসজিদ কি মন্দিরের উপরে? আমি আরেকটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে বর্তমানে বাবরি মসজিদ নিয়ে যে রায়টা দিয়েছিল, যেহেতু মুসলিম পক্ষ আগে থেকেই স্বীকার করে নিয়েছিল যে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা মেনে নেব, তারা ভাবতেও পারেনি এই ধরনের একটা রায়, একটা ভুল রায় আস্থার উপর ভিত্তি করে হবে।
তো সেটা হয়েছে। কিন্তু এখন আমাদের চন্দ্রচূড়জি তার যে কথাগুলো তুলে ধরছেন, যে কথাগুলো বেরিয়ে আসছে, তাতে তো মনে হবে যে তিনি একটা পক্ষপাতমূলক রায় দিয়েছিলেন। ঠিক। তো সে তিনি নিজেই স্বীকার করছেন, নিজেই বলছেন যে উনি একটা ভুল তথ্য দিচ্ছেন, যে ওখানে ছিল একটা স্ট্রাকচার রাম মন্দিরের জন্য ছিল কি? সেখানে কোনো রাম মন্দির ছিল? সেখানে তো তুলসীদাস ছিলেন সে সময়, তিনিও কোনোদিন বলেননি, বা কোনো ইতিহাসেও লেখা হয়নি যেখানে রাম মন্দির ছিল সেটাকে ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে। এটা তো একটা কল্পনার বিষয়, কারণ কোনো প্রমাণ নেই। কিন্তু তিনি সেটাকে প্রমাণ হিসেবে খাড়া করছেন। এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তথ্য ছিল যে ওখানে একটা পরিকাঠামো ছিল, থাকবেই। এখন যে কোনো জায়গায় খুললেই আপনি একটা পরিকাঠামো পাবেন। ভারতবর্ষ একটা প্রাচীন জনপদ, তো সেখানে তো পাওয়া সম্ভব। তো তিনি যে এই কথাগুলো বলে সমস্ত বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং অনেকে বলছেন যে তিনি ওই ভেড়ার পালের মধ্যে ভেড়ার মানে করে নাম চামড়া পরে তিনি নেকড়ে তিনি বসেছিলেন। তো সেটাই যেন সত্য একজন বলেছেন সম্প্রতি, বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক। তো আমরা যেটা বলবো যে এখন যে জিনিসটা সামনে এসছে, যে চন্দ্রচূড় সাহেব কতটা প্রভাবিত ছিলেন নিজের ধর্ম দ্বারা, নিজের আস্থা দ্বারা, এবং তার ভিত্তিতে তিনি এবং তার সঙ্গে অন্য বিচারপতিরা রায় দিয়েছেন, এবং তাদের অনেকে ভালো ভালো পদও পেয়েছেন এই রায় দেওয়ার পর। যেমন রঞ্জন গগৈ, তাকে সঙ্গে সঙ্গে কিছুদিন পরেই তাকে পার্লামেন্টের সদস্য করা হয়েছে, রাজ্যসভার সদস্য করা হয়েছে। আরেকজন ছিলেন, তিনি ধর্মের আগে মুসলমান, মিস্টার নাজির, তাকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল করে দেওয়া হয়েছে। এটা আমরা জানি। তো এটা তো কথা ছিল না যে এরা তো নিরপেক্ষ থাকবে, তাদের কেন পদ দেওয়া হবে? তো যাই হোক, এখন আমরা এতে আসি যে জ্ঞানব্যাপী মসজিদ, সে সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। ওটাকে তুমি একটু বলবে জ্ঞানব্যাপী মসজিদ সম্বন্ধে? না না, দেখো, আমি জ্ঞানব্যাপী নিয়ে তো ওই একই প্রশ্ন তো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থা যেটা শুরুতেই সাবির যেটা করেছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো, একই ধারায় অর্ণব গোস্বামীকেও ধরা হলো, সে সঙ্গে সঙ্গে বেল পেয়ে গেল কোনো একটি কারণে। আর ঠিক একই ধারায় আমাদের কেরলের যে সাংবাদিক কাপ্তান এবং একে কাপ্পান, তাকে যে সিদ্দিক কাপ্পান, তার সে 2 বছর সে জেল খাটলো। এটা হচ্ছে এক। হচ্ছে তুমি দেখো, দিল্লি দাঙ্গার জন্যে উমর খালিদ এবং ওই আরেকটি ছেলে, ওই নামটা ভুলে যাচ্ছি, ওই সাজ্জিদ, তো এই যে দুজন 5 বছর এখন তার মামলাই উঠলো না। ওই একই জায়গায় কিন্তু একই অভিযোগের কারণে আরেকজন মন্ত্রী হয়ে চলে গেলেন তিনি। মূল জায়গাটা হচ্ছে শুধু জ্ঞানব্যাপী। দেখো, মূল জায়গাটা হচ্ছে কি, এই যে বৈষম্য আমাদের বিচার ব্যবস্থার মধ্যে, যে এই যে বৈষম্য তৈরি হচ্ছে, ও যখন এএসআই এর কথাও বলছে যে সেও পুরোপুরি মুক্ত হতে পারছে না। আমরা যে সংবাদ মাধ্যম, আজকে যে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যমের অধিকাংশ যে ভূমিকা তৈরি করা হচ্ছে আর কি, হ্যাঁ, তো এই যে গোটা জায়গাটাকে তুমি আলাদা আলাদা করে যদি ধরতে চাও, তাহলে কিন্তু জ্ঞানব্যাপী নিয়ে আলোচনা আসবে, তাহলে অনেক কিছুই আসবে। তো কানিংহামের বই যদি এই আমাদের যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি কষ্ট করে, তাদের তো অনেক ইন্টেলেকচুয়াল নাকি আছে আর কি, হ্যাঁ, তো তারা যদি কানিংহামের বইও পড়েন, দেখবেন অনেক আমাদের এখানকার বৌদ্ধ স্তূপ আছে, বৌদ্ধ হয়ে আছে, যেটাকে বলা হয় কিন্তু আসলে কিন্তু ওই হিন্দু যে মন্দিরগুলো আসলেই কিন্তু বৌদ্ধদের। স্বামী বিবেকানন্দ, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, তিনি বলেছিলেন যে পুরীর যে মন্দির, যেটা সবাই হিন্দুরা যাকে মান্যতা দেয়, সারা ভারতের হিন্দুরাই মান্যতা দেয়, তো সেই পুরীর মন্দিরও আসলে ছিল একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মঠ। স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, সেটা কিন্তু মুশকিল হচ্ছে কি, তুমি কারোর কথা এখন কোট করলে রেড়ে করে যে জায়গাটা চাপা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে যারা শুনতেই চাইছে না যে সমস্যাটা কি, শুনতে চাইছে না মানে এর পেছনে যে পরিকল্পনাটা আছে। তুমি জ্ঞানব্যাপী নিয়ে কথা বলছো কেন? উনি যে রায় দিয়েছেন যে বাদ দাও। তুমি দেখো, আমাদের তাজমহলে কিছু হঠাৎ লোক ঢুকে পড়লো বলে আমরা এখানে পুজো করবো, এটা তেজা মন্দির। তুমি লালকেল্লাকে নিয়ে আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। আদিনাতে কতগুলো লোক গিয়ে দুর্বৃত্তায়ন করার চেষ্টা করে গেছে আর কি, হ্যাঁ। এখন দেখো, তুমি যে কোনো যদি আমাদের দেশের ত্রিবেণীটা আমি এখন শুনছি, পান্ডুয়া, এরকম ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোকে মানে একদম নিজের কবজায় নিয়ে, আর তুমি যেটা বলছো, আমি বলবো যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু কেউ হিন্দু ধর্মের উপাসক নয়, এরা হচ্ছে একটা ডক্ট্রিন, যেটা হিন্দুত্ববাদ,
যে হিন্দুত্ববাদ হচ্ছে আরএসএস এর ডক্ট্রিন, সেই আরএসএস এর ডক্ট্রিন দ্বারা তারা প্রভাবিত। এর সাথে সাধারণ হিন্দু বা সাধারণ হিন্দু যে ধর্ম আছে তার কোনো সম্পর্ক নেই। তারা এত অসহিষ্ণু নয় যে এটা ভাঙো ওটা গড়ো, এটাতে তারা কোনো বিশ্বাস করে না আর কি। এই প্রোপাগান্ডাটাকে এবং এই ডক্ট্রিনটাকে তৈরি করা হচ্ছে যে ভারত যাতে হিন্দু রাষ্ট্র বা হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়। মানুষ সাধারণভাবে হিন্দু আর হিন্দুত্ববাদটাকে গুলিয়ে ফেলে। বিবেকানন্দ তুমি বললে বিবেকানন্দ বা রামকৃষ্ণের ধর্মের সঙ্গে কিন্তু এই আমাদের হিন্দুত্ববাদী মনুবাদী ধর্মের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। তো আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে তুমি তো বললে 1991 সালে যে আইনটা পাশ হয়েছিল ধর্মস্থান বা উপাসনালয় আইন, তো তার পরিবর্তন করা যাবে না। তো জ্ঞানবাপী কিন্তু কোনো প্রোটেকশন নেই, যেমন বাবরি মসজিদের যে প্রোটেকশন ছিল এটা এই আইনের আওতায় পড়বে না, নেই। সে সম্বন্ধে এখন কিছু কিছু রায় আসছে, কিছু কিছু মন্তব্য শোনা যাচ্ছে যে জ্ঞানবাপী মসজিদে সম্পর্কে চন্দ্রচূড় বললেন যে না, ওটা তো আমাকে দেখতে হবে, ওটার ক্ষেত্রে ওই 1991 সালের একটা প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? আসলে ওখানে তো মন্দির ছিল। কিরকম মন্দির ছিল? বলছেন তার ভূগর্ভস্থ কোনো কক্ষে পূজা হচ্ছিল। হ্যাঁ, এখন একটা পূজা হয়, কিন্তু সেটা কবে থেকে? সেটা জোর জবরদস্তি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডিএম টিএম মিলে একটা মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে পুজো হয়। তো এখন এখানে কি করা যাবে? কারণ কথা হচ্ছে তোর ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না, সেটা তো মানলো না কেউ, কোনো মানলো না। তো উনি বলছেন না, ওখানে নো ডাউট ইন ইট, ওখানে প্রথম থেকে পুজো আনডিসপিউটেড বলছেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড যারা এই মামলাগুলো দেখেন বা স্থানীয় মুসলিমরা, তারা কিন্তু সবসময় বলে গেছেন না, এখানে এতে ভূগর্ভস্থ কক্ষে কোনো মূর্তি ছিল না, সেটা পরে জোর করে ঢোকানো হয়েছে এবং এটা নিয়ে বলা হচ্ছে। তো সেটার কোনো প্রতিকার হয়নি। তো যাই হোক, এই বিষয়ে যে উনি বলছেন এবং খুব জোর করে বলছেন যে না, ওখানে পুজো হতো, তার ভিত্তি সেটা তো উনি বলছেন না। এইটাও খুবই আসলে বাবরি মসজিদের রায়টাই একটা প্যান্ডোরা বক্স খুলে দিল, যে এই বিতর্কটাকে আমাদেরকে এই রাস্তাটা পরিষ্কার সূচনা পর্ব এইটা যেমন ভাবে সৌমিত্রদা বললে, এটা আমাদের রাজ্য হবে, বিভিন্ন জায়গায় এই একই লজিকে করতে হবে। জ্ঞানব্যাপী তার একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে অতিকথন মিথ তৈরি করে, আমি এইটাকে অতিকথনই বলবো, কেন স্থানীয় মানুষ, আমিও গেছি ওখানে, এবং বেনারস যেখানে ভারতবর্ষের যুক্ত সাধনার একটা স্থল, মসজিদ আজান আরতির শব্দ নিয়ে বেড়েছে, সেখানে আমরা বিদ্বেষের বিষ এরকম ভাবে কাল্পনিক ভাবে খানিকটা গাজোয়ারি করেও, এখন কেননা ক্ষমতার বলে এই গাজোয়ারি করে এই ধরনের মিথকে আমরা, তার সঙ্গে মিডিয়া জড়িত হয়েছে। এবং আমি এখানে এএসআই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলবো। আমি এই ব্যাপারে আরটিআই করেছিলাম, আমাকে তো মাঝে মাঝে এগুলো নিয়ে প্রচন্ড হেনস্থাও করে। আমি আরটিআইটা করেছিলাম দুভাবে। এক হচ্ছে যারা এই পশ্চিমবাংলা থেকে এএসআই অনেকগুলো সম্পত্তি আছে, কোটি কোটি টাকা তুলে নিয়ে যায়, মেনটেন্যান্সের জন্য টাকা দেয়। আমার বক্তব্য ছিল যে আপনারা জ্ঞানব্যাপী এবং 3টে মসজিদ, আরো যেটা আরো উত্তরপ্রদেশের আরো 3টে মসজিদের তারা একছত্র আধিপত্য এবং ক্ষমতা দেখিয়ে নানান সময় ভিজিট করছে এবং গল্প তৈরির এই কাজটা করছে, যেখানে কিন্তু কোনো অন্য সম্প্রদায়ের বা এক্সপার্ট কমিটির কিন্তু পার্টিসিপেশন নেই। তার ফলে তারা যেটাকে ম্যানুফ্যাকচার করবে সেইটাই মিডিয়া খাবে, সেটাই প্রশাসন খাবে, সেটাই জুডিশিয়ারি পাবে। সেক্ষেত্রে এএসআই এবং আমার এই 3টে মসজিদের কয়েকশো কোটি টাকা খরচ করেছে, কিন্তু একটি কথা, কোনো তথ্য তারা দিতে চাইছেন না যে কোন পদ্ধতিতে সার্ভে হচ্ছে। এইটা একটাই ক্লজের ক্ষেত্রে এটা সাবজুডিস, যখন মিডিয়াকে দরকার হচ্ছে তখন ডেকে এনে সব দেখানো হচ্ছে, যখন তথ্যের অধিকার আনে, আমার কাছে কপি আছে, আমি এটা করি, নীরবে কাজটা করে যাচ্ছি, কিন্তু আমাকে বারবার, আমি জানি এটা নিয়ে ফোনও এসেছিল আমার কাছে যে আপনি এইটা জানতে চাইছেন। আমি যে এইটা একটা যে কোন, কেন এএসআই ডিপেন্ডস অন, আমি প্রথমে বললাম যে ভারতীয় সংবিধানের যে ইন্ডিপেন্ডেন্ট যে কমিটিগুলো, তার মধ্যে এএসআই, আমাদের সেন্সাস কমিটি, ইলেকশন কমিটি, সমস্ত জায়গায় যে একটা কম্প্রোমাইজ হয়ে গেছে, এএসআই সেই খেলার একটা অংশ। কেননা সেই জন্য তারা, আপনার কোথাও যদি খুঁজে পান আমাকে বলবেন যে কোন পদ্ধতিতে ওরা ডিটারমিন করছে যেখানে মন্দির ছিল কত সালের, এইটা বাইরে আছে, কিন্তু
কয়েকশো কোটি টাকা অলরেডি খরচ করেছে, সেটা আমাদের মতো পশ্চিমবাংলার মতো জায়গা থেকে, কোচবিহার রাজবাড়ি থেকে, হাজারদুয়ার থেকে 3 কোটি টাকা তোলে বছরে, আর মাত্র 40 লক্ষ টাকা ফেরত দেয়। এই প্রশ্নগুলো আমাদেরকে, সৌমিত্রদার সাথে একটা আমি ব্যাপারে একটু দ্বিমত পোষণ করতে চাই, যে ভারতের যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, তাদের কণ্ঠস্বরটা সজোরে আমরা দেখতে পাচ্ছি না, একটা নীরবতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটা মুসলমানদের বিষয়, ওয়াকাফ হোক, বাবরি মসজিদ হোক, এইটা আমরা চাইবো। তার কারণ একটা যে সাহসী যে কণ্ঠস্বরগুলো, সেগুলোকে নানা রকমের ঢাকার চেষ্টা হচ্ছে, মিডিয়ায় বলো আর আমারই তো ডকুমেন্টারি নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার, সেটা নিয়ে কে চিৎকার চালাচ্ছে করতে পারছে? সেই জন্য বলছি যে এইটা মুসলমানদের ব্যাপার না, এটা গণতন্ত্রকে হত্যা করার বিষয়। এই নিয়ে এইটা সবাইকে সর্বভূতভাবে আইএসআই রুল নিয়ে প্রশ্ন করতে হবে, জুডিশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন করতে হবে, এবং যে অতিকথনগুলোকে প্ল্যান করে দেওয়া হচ্ছে স্কুলের সিলেবাসের মধ্যে দিয়ে, এবং এমনভাবে লেখা হচ্ছে সত্যিই এটা একটা ভালো কাজ হয়েছে, মন্দির তৈরি হয়েছে, আরও আমরা এরকম মন্দির করব। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে পান্ডুয়াটা পাণ্ডবেশ্বর হিসেবে মার্ক হয়ে গেছে গুগলে। কোভিডের সময় শয়ে শয়ে মহিলা দিয়ে নিয়ে সেখানকার মেলা বন্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু এইগুলো খবর রাখতে হবে, না হলে আমি সেই জন্য বলছি এই রায়টা আসলে একটা পথ প্রশস্ত করে দিই। আমার সাথে দ্বিমত না, বরঞ্চ তুমি তো আমার সঙ্গে একমত হয়ে গেলে। যেহেতু আমাদের সময় কম, আমি আরেকটা প্রশ্ন তুলতে চাই। যখন বাবরি মসজিদ নিয়ে মানে আন্দোলন চলছিল, যখন মামলা চলছিল, সে সময় বলা হয়েছিল, এবং বলা হয়েছিল গেরুয়া পার্টিগুলোর তরফ থেকেই, যদি বাবরি মসজিদ আমাদেরকে দিয়ে দেওয়া হয়, মুসলিম পক্ষ যদি বাবরি মসজিদ আমাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দেয়, মামলার কথা না, তাহলে কিন্তু আমরা আর কোনো মসজিদের উপর আমরা দাবি জানাবো না। এটা নিশ্চয়ই মনে আছে, এটা বলেছিল। কিন্তু দেখা যাচ্ছে বাবরি মসজিদের পর বরং উল্টো একটা পথ খুলে গেছে। তাহলে অন্য মসজিদগুলোর ক্ষেত্রে এটা আমরা করতে পারি। আমাদের একটা আইন আছে, সে আইনটা হচ্ছে ধর্মস্থান আইন, যাতে বলা হয়েছে 47-এর পর কোনো স্ট্রাকচারের বা তার কোনো ধর্মগত চরিত্র পরিবর্তন করা যাবে না। তখন যে জিনিসটা আছে, মসজিদ হলে মসজিদ, গুরুদ্বারা হলে গুরুদ্বারা, মন্দির হলে মন্দির, তাকে মেনে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে জ্ঞানবাড়ি মসজিদের ক্ষেত্রে আমাদের চন্দ্রচূড়জি বলছেন না, ওর ভূগর্ভস্থ কক্ষে পুজো হতো। তো কবে থেকে হতো, কীভাবে হতো, তিনি কি সেটা জানেন? তিনি বলছেন এতে কোনো ডাউট নেই, এতে আনডাউটেডলি। তো তাতে বোঝা যাচ্ছে যে ইনি তো নিজে একটা ব্যক্তিগত ধারণা নিয়ে, সপক্ষে কোনো প্রমাণ না দিয়ে তিনি এই জিনিসগুলো করতে চাইছেন এবং তা প্রচার করছেন। এখন তো তিনি আর প্রধান বিচারপতি নেই বা বিচারপতিও নেই, তিনি হলো প্রচার করছেন। তাতে বোঝা যায় যে কি মনোভাব থেকে তিনি এই রায়গুলো দিচ্ছেন। এবং এই যদি হয়, আমাদের সবথেকে বড় বিশ্বাস হচ্ছে, আস্থার জায়গা হচ্ছে আমাদের সংবিধান এবং আমাদের সুপ্রিম কোর্ট বা আমাদের আদালত। তো এই জিনিসগুলো কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে ভারতের যে সংবিধান আমাদের সবার কাছে, সেটা একটা অতি পবিত্র জিনিস, তার কি হবে? তাকে তো বলা হচ্ছে আমরা সংবিধান মানছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সংবিধানের যে ধারাগুলো আছে সেগুলোকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। তো এটা তো আমাদের জন্য একটা বড় বিপদ, ভারতের গণতন্ত্রের জন্য, ভারতের নাগরিকদের জন্য। তো এই বিষয়ে আপনি 2 মিনিট বলুন, এবং তারপর আপনার কাছ থেকে 2 মিনিট শুনবো। যেটা আমি আগেও বলছি যে এটা ভারতীয় গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। যে জুডিশিয়ারির ওপর, বিচার ব্যবস্থার উপরে ভরসা করে ভারতবর্ষের সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ, তারা এতদিন ধরে এই গণতন্ত্রের অনেকটা আস্থা ভাঙছে। এবং এই বিচারক যিনি, আরেকটা প্রশ্ন এখানে করতে হবে যে এই পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট, হয় তারা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে অথবা নানান পুরস্কার পাচ্ছে, এইটাও আনপ্রেসিডেন্টেড, এটা আগে হতো না। সুতরাং এইটা আমরা গণতন্ত্রকে বাঁচাতে গেলে এর বিরুদ্ধে একটা সস্তা প্রচারে নেমেছেন এই চন্দ্রচূড়, তাকে প্রতিহত করতে হবে এবং আমাদেরকে আমাদের যুক্তিগুলোকে সাজিয়ে গণতন্ত্রের পথ প্রশস্ত করতে হবে। আর সৌমিত্র দেখুন ভাই, আমি তো এইটাই বলছি যে সেটা হচ্ছে যে ও যেটা বলছে, এটা একটা সিস্টেমের মধ্যে পতন ধরে যাচ্ছে। আমাদের এখানেই তো একজন এমপি হয়েছেন রাজনৈতিক দলের হয়ে, তিনি একসময় বিচারপতি থেকে তার বিপ্লবী ভাবমূর্তি তৈরি করেছেন। আমি তো দেখলাম যে তিনিও যা সব বলছেন সেটা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে আর কি। সুতরাং দেখুন, অনেক বেশি সোচ্চার হতে হবে, পাল্টা কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ধৈর্য ধরে আমাদের এই প্রচারটাকে তুলে নিয়ে আসতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাদের লড়াইটা কিন্তু হচ্ছে গণতন্ত্র
কে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, স্বৈরতন্ত্রের যে ছবিটা স্পষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে গণতন্ত্র ভারতকে আবার নতুন করে আমরা দেখতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসলেন এবং বললেন, এবং একটা বড় কথা বলেছেন যে আমাদেরকে বর্তমানে যে পরিস্থিতি তাতে মানুষের কাছে পৌঁছতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে কীভাবে আমাদের সংবিধানকে, আমাদের বিচার ব্যবস্থাকে ওপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং যা আমাদের ভিত্তি ছিল আমাদের রাষ্ট্রের কাঠামোর, সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। তো এটা কিন্তু মানুষের কাছে না পৌঁছালে আমরা এর কোনো প্রতিকার কারোর কাছ থেকে পাবো বলে মনে হয় না। তো আপনারা এই আলোচনায় অংশ নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ সৌমিত্র এবং সাবির আপনাকেও। সবাইকে ধন্যবাদ। আমরা এখন বিদায় নিচ্ছি। আমাদের দর্শক যারা দেখেছেন তাদেরকেও আমাদের অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ।